আমাদের এই অবৈধ ডক্টর ইউনূস সম্পর্কে কি বলা আছে এবং আমাদের প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী কিনা এটি সম্পর্কে কি বলা আছে আসুন আমরা দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডিফ্যাক্টো উপদেষ্টা পরিষদরা তারা এখন রাষ্ট্রপতি। ডিফ্যাক্টো বলতে আমাকে আরেকটু এক্সপ্লেইন যদি করেন, ডিফ্যাক্টো বলতে কি বোঝাচ্ছেন? ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না, এটা অবৈধ। আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব। শেখ হাসিনাই বৈধ, বরং ডক্টর ইউনূসই অবৈধ। প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে ফিরবে। জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ, জুলাই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস অবৈধ সরকার, তিনি যেভাবে বক্তব্য দিলেন প্রমাণ সহ তিনি দেখাই দিলেন যে ডক্টর ইউনূস অবৈধ। আপনারা যারা ডক্টর ইউনূসকে পছন্দ করেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। আপনারা যারা ডক্টর ইউনূসকে পছন্দ করেন না, শেখ হাসিনাকে পছন্দ করেন, তাদেরকেও বলতেছি আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তাহলে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন যে আসল স্বৈরাচার কে, ডক্টর ইউনূস আসলেই অবৈধ সরকার কিনা। সকল বিস্তারিত জানতে আবারও বলতেছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময়ে দেশের মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতি। অনেকেই বলতেছেন শেখ হাসিনা ছাড়া এই দেশ চলবে না, আবার অনেকেই বলতেছেন স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে দেশটা খুবই ভালোর দিকে যাচ্ছে এবং দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদের সকল প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে। এই ভিডিওতে যে ভিডিওগুলো আমি দেখাবো সকল বিস্তারিত বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন সেই বিশেষ ভিডিওটি আগে দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ, জুলাই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যে গণমাধ্যমে 20 কোটি মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন। আমি প্লেন ভিউ দেখবো না তো, আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার। বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন, আসলে বর্তমান কেন বলছেন? তারা তো 5ই আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছেন। কিভাবে? কোন আইনে? সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিনাপা। সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন। কেমন? সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না। আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে, কে আবেদন করেছে, সেই নথি দেওয়া হোক, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে, তার আগে এটা বলে নেই সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন, সেই নথি কোথায়? জি, সেই রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায়? আর করা যেতে পারে, মেয়ে হতে পারে, এগুলো তো কোনো বাধ্যবাধকতা না। করা যেহেতু যেতে পারে, আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, মানে পারমিটেড, মানে যেটি করা হয়েছে করা যেতে পারে। আমি যদি আপনার এই যুক্তিও ধরি, আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্সও ধরি, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন। আইনটাই এমন যদি ধরা যায়। আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি, তাহলে এখন তিনি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত। ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না, এটা অবৈধ। আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করেছে, যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে। যেমন আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল। মোস্তাক, আপনার জিয়াউর রহমান এবং সাহেব, তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুহসিনা আমলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর। ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই।
যে এটা একটা অবৈধ আপনার মানে আইনজীবী হিসেবে হয়তো আইনের মারপ্যাচ এই বিষয়ে হয়তো ভবিষ্যতে কখনো কোনোভাবে আইনের মারপ্যাচে কি প্রমাণ হবে সেটি আমরা এখনো বলতে পারছি না, কিন্তু যদি ডিফ্যাক্টো আমরা কাউন্ট করি যে ডিফ্যাক্টো হেড তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডিফ্যাক্টো উপদেষ্টা পরিষদ তারা এখন ডিফ্যাক্টো বলতে আমাকে আরেকটু এক্সপ্লেইন যদি করেন ডিফ্যাক্টো বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে? তারাই তো রাষ্ট্র পরিচালনা করছেন নাকি? প্রধানমন্ত্রী সাবেক যিনি প্রধানমন্ত্রী তিনি তো আপনি এই কথাটা বলতে পারেন শারমিন আপা, আপনি বলতে পারেন, আমি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনি বলেন যে জোর করে করছে, এটাই তো সত্য, জোর করে ডিফ্যাক্টো জোর করে করছে, আমি আপনার সাথে একমত হব। কিন্তু এটা দেখেন আমি আওয়ামী লীগ সমর্থন করি না শারমিন আপা, আমি আওয়ামী লীগ সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে, কেউ জামাত সমর্থন করে, আসলে এখানে এই জায়গাটা তর্কের না। আমি আর আপনি দুজনে যদি আইনের বইটা হাতে নেই, আই এম কোয়াইট শিওর উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল article of the constitution. There is no provision called interim government. অন্তর্বর্তীকালী সরকার যদি ফিরেও আসে ত্রয়োদশ সংশোধনী আপনার পুনর্বহালের মাধ্যমে, তারপরেও ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। অন্তর্বর্তীকালী সরকারটা আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস, ওই প্রভিশনটাই নেই। তাহলে এটা একটা দখলদার শক্তি বলতে পারেন আপনি, তাহলে আমি আপনার সাথে একমত। মানে আচ্ছা, দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে, জোরই তো করা হয়েছে, একটা একরকম জোর করেই তো মানে তাকে। কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটা কি আপনার কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা দেশের এত মানুষ, বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যে গণমাধ্যমে 20 কোটি মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন। আমি প্লেন ভিউ দেখবো না তো, আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা। নিশ্চয়ই আপনি প্লেন ভিউ দেখতে পারেন, আমি দেখবো না। কিন্তু আমি খুবই ক্রিটিক্যালি, কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে, ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে, তারপর আপনি সেটা ক্রিটিক্যাল প্লেন ভিউর মধ্যে প্রশ্ন নেই। গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাই কি আসলে জঙ্গি? আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে, গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে? কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে? কোনো বিপ্লবী কি জায়নামাজ, ঘড়ি চুরি করে? আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর, আমি আপনার সাথে একমত হবো, বলবো যে ঠিক আছে বিপ্লব হচ্ছে। বিপ্লবীরা তো চুরি করে না, বিপ্লবীরা বিপ্লব করে, বিপ্লবীরা সমাজ বদলায়, বিপ্লবীরা সমস্যার সমাধান করে, মানুষকে আশ্বস্ত করে। কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না, বিপ্লবীরা তো হাঁস চোর না, মাছ চোর না, বিপ্লবীরা তো ধ্বংস করে না। গণভবন তো সরকারি সম্পত্তি, গণভবনের ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি। বিপ্লবীরা তো চোর না। তাহলে আপনাদের কিছু চোরের কথা, চোরকে আপনি বিপ্লবী বলছেন? মানে কিছু চোর, হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয়, হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। কিছু আপনার যে পালং শাক চুরি করেছে, যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে, যে তেলের বোতল চুরি করেছে, যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে, যে বদনা চুরি করেছে, বদনা চোর বিপ্লবী। শ্রীলঙ্কায় কি হচ্ছে? শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন? আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো। আপনি বলবেন আমার সাথে? আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে। চলেন, লেটস টক অ্যাবাউট পেরু, লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া, আর্জেন্টিনা। আপনি বিপ্লব যদি মেলাতে চান, আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো। আপনার শ্রীলঙ্কাতে বদনা চুরি করেছে, বদনা চুরি করেছে না, বদনা চুরি করেনি, কিন্তু আমরা তো দেখেছি যে সেখানে কিভাবে মানে বিছানায় শুয়ে কিভাবে দখলদারিত্ব শ্রীলঙ্কার তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনা চোরদের আন্দোলন বলতে পারি না, সেটা আলাদা জিনিস, প্রেক্ষাপট আলাদা। এটা তো চোর, বদনা চোরদের আন্দোলনটা তো হতে পারে। এটা একটা দৃষ্টিগত এবং খুবই নিন্দনীয় একটা বিষয়, যে জিনিসগুলো কয়েকটি বিষয় ঘটেছে, কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ, কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে, মানে নিশ্চয়ই কয়েকজন বদনা চোর আর মুরগি চোরের গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, এমনটি না। নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল, এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম। আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করবো। মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। মাননীয় প্রধানমন্ত্রী এই চোর, ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয়, আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন, উদ্ধার করেছেন। কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান? শুনেছেন কখন? এবং তারা কিন্তু চাকরিতে আছেন।
আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল, তারপর আরো যারা আছেন পিজিআর এর কমান্ডার, তারপরে আরো যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন, তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন, তারা তো সবাই ওয়াকিবহাল। তাহলে তারা তাকে নিরাপদে উদ্ধার সেনাবাহিনীর চিফ বলেছেন তিনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এই বিষয়টি তার জানা ছিল। এই জায়গাটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে নিন। প্রথমে এটা আমি ক্লিয়ার হবো, যে আপনি বলেছেন পালিয়ে গেছেন, তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বড় অদ্ভুত। বিপ্লবী সংজ্ঞা চোর, যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন, বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে, বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জঙ্গি হামলা পেতে গেলে অচিরেই কেটে যাবে, তিনি বাংলাদেশে ফিরবেন। আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন রেডি ছিল। কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই? ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন, কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না। বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন, যদি চাইতেন, আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন, যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো, আপনার কি মনে হয় 10, 15, 20, 30, 40, 1 লক্ষ লোক নিহত হতো না? মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না। প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন, সমাধানের চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। জি, কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যে অবস্থান দেখতে পাই, বল প্রয়োগের নীতিতে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের, সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে, অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন, আরো শক্ত হবার জন্য, আরো বল প্রয়োগ করবার জন্য, এমন বক্তব্য তো আসছে, সেগুলোকে অস্বীকার। মাননীয় প্রধানমন্ত্রীর যেই টেলিফোন কনভারসেশনটি আপনি বলছেন, তার কনভারসেশন, এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন? আপনি অস্বীকার করছেন এটা? আমি আপনি স্বীকার করছেন? আপনি নিশ্চিত? মানে টেলিফোন কনভারসেশন আপনি জানেন না, তাহলে আপনি আমাকে কেন বলছেন আমি অস্বীকার করছেন? আপনি বলেন যে হ্যাঁ আমি নিশ্চিত। আমি নিশ্চিত না, আপনি স্বীকার করবেন বা অস্বীকার করবেন, আমি আপনি নিশ্চিত না, আপনি অস্বীকার করছেন, তা আমাকে কেন? তার মানে আপনার মতো আমার অবস্থান, কারণ আমরা জানি না, আপনিও নিশ্চিত, আমরা দুজনের কেউই জানি না, বিকজ এটা কোনো ল্যাবে প্রমাণিত না, ওনার কন্ট্যাক্ট টেস্ট হয়নি, এটা ওনার কণ্ঠ কিনা তাও আমরা জানি না। এটার কোনো ধরনের, আমি তো একজন আইনজীবী, আমি তো সাধারণের মতো কথা বলতে পারি না, তাই না? আচ্ছা, কিন্তু আমরা সেই সময় মানে তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানটি তো আমরা অন্ততপক্ষে দেখেছি, সেখানে ল্যাবে টেস্ট, মানে আমরা দেখেছি যে পুলিশের একজন কর্মকর্তা ইকবাল, সম্ভবত তার নেম প্লেট থেকে দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন, ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন, সহ আরো পুলিশ সদস্যরা ছিলেন তাকে পরিবেষ্টন করে, এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে গুলি করে করে লাশ ফেলতে হচ্ছে, সমস্যা হচ্ছে একটাকে মারলে একটাই মরে, একটাই যায়, বাকিটি থাকে, এটা হচ্ছে সমস্যা এবং এটা হচ্ছে আতঙ্কের বিষয়। এই বিষয়টা রিপোর্ট করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন এভাবে মোবাইলটা দেখছেন এবং ভিডিওগুলো দেখছেন। মানে এখান থেকে আসলে এটা তো প্রমাণিত। আমি এই ব্যাপারটা সম্পর্কে সম্যক অবগত আছি। আপনি সম্ভবত এই ব্যাপারটাতে আমি এখন বুঝতে পারছি আপনি আপডেটেড না, হয়তো এটার ব্যাপারে আমি বলছি। যাত্রাবাড়িতে 2 জন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওই লাশের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না। যেই চোর ডাকাত যারা আছে, জঙ্গি যারা আছে তাদের, এবং যে 700-800 জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এরকম অনেকেই আমরা ধারণা করি আসতে দিচ্ছিল না। তখন পুলিশে তো একটা সময় বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করবার ট্রাই করছে, কিন্তু তারা সরে যাচ্ছে না। অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে, তা হতো না। এই যে মারার কথা বলছে, সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে, ছররা গুলির কথা হতে পারে, কিন্তু 7.62 বাটে যেটা দিলে মানুষ মারা যায়, সেইটার কথা যে বলছে সেটা নিশ্চিত না, 1 নাম্বার। কিন্তু একটাকে গুলি করি, একটাই মরে, একটাই যায়, মানে মরে তো, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনার একজন কলিগকে যদি মেরে উল্টো ঝুলিয়ে রাখে, আমি যদি কমান্ডো হই ওই ভবনের, আমি কি করব? চেয়ে আমি মজা দেখবো? আমি তো ওদেরকে মারার জন্যই যাবো, কারণ আমাকে রাখাই হয়েছে। আপনার সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? মানুষের সুরক্ষার জন্য 2 জন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। কি আশ্চর্য! ওটা নিয়ে আমরা কেউ কথা বলছি না, আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে। খেয়াল করে দেখেছেন জর্জ ডব্লিউ বুশের পাছাতে একটা ফোড়া হয়েছে, আর ইরাকে 3 লক্ষ লোক মারা গেছে। সবাই জর্জ ডব্লিউ বুশের পাছাতে ফোড়াটা নিয়ে আলোচনা করবে। এটাই পৃথিবী। 2টো মানুষকে
কি নৃশংসভাবে ঝুলিয়ে রেখেছে। শারমিন আপা, আমি আর আপনার কিন্তু এই দুজনের জীবদ্দশাতে এই দৃশ্য বাংলাদেশে দেখেছি। খুবই জঘন্য ঘটনা, মানে এটি চিন্তা করলেও মানে গা শিউরে ওঠে। দুজন আমার পুলিশকে ধারণা মেরে, আপনিও যেমন ট্রমাটাইজ, আমিও দুজন ট্রমাটাইজ। পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা খুবই একটা, তো পুলিশ এই সময় কি করবে আপা? কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে? মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো? কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো? এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি, তাহলে এটা শুরুটা কোথায়? কেন এরকম অবস্থা শুরু হলো? এটার শুরুটা তো অনেক গভীরে। আপনি নিশ্চয়ই, এখন আমি আসলে আলোচনার মধ্যে শুরুতেই বলার কথা ছিল, আপনি নিশ্চয়ই জানেন যে দুটো ইন্টারভিউ কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই কাজের জন্য, দর্শকদের কাছে, আপনার কাছেও। আমার শরীরটা একটু খারাপ গত কয়েকদিন ধরে। আচ্ছা, হাসিবুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পরিষ্কারভাবে বলেছে, আমরা যদি মেট্রো রেল না পুড়িয়ে দিতাম, পুলিশদেরকে হত্যা না করতাম, তাহলে এটা সফল হতো না। আপনার মাসুদ নামে, আব্দুল মাসুদ কি ছেলেটার নাম, বা যাই হোক মাসুদ, এই মাসুদ আপনার নাগরিক টিভিতে আমরা দেখতে পেয়েছি, সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে, আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো। তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে 700-800 ভেঙে, তালা ভেঙে, শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য, এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে। তার মানে প্রস্তুতিটা অনেক লম্বা সময়। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকল বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। এখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আসলে স্বৈরাচার কে, ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা? এই দেশ কার হাতে ভালো, শেখ হাসিনার হাতে নাকি ডক্টর ইউনূস? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। দর্শক শ্রোতা, বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি খুবই ভয়াবহ। ইতিমধ্যে আওয়ামী লীগের সকল সমর্থকরা কোনোভাবেই হাল ছাড়তেছে না শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ভারতের কিছু নেতা সহকারে সকলেই প্ল্যান করতেছে শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়া যায়, কিন্তু ডক্টর ইউনূস এটা কোনোভাবেই সম্ভব হতে দিচ্ছে না। ইতিমধ্যে সকল ছাত্র জনতা ক্ষেপে আছেন, অনেক মায়ের কোল খালি করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা যদি পারমিশন না দিত, সেক্ষেত্রে কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী গুলি চালাইতেন না। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।